বসুদেব সুতং দেব কংস আচ্ছা। চানুর্মর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুং। আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের চরণে ভুল উঞ্চিত প্রণতি জ্ঞাপন করি। অবশ্যই সারদা নারী জাগরণ সমিতি, যাদের আহ্বানে এই অনুষ্ঠানটি পুজোর 2 মাস আগে বোধহয় আগস্ট মাসে বোধহয় লাস্ট আলোচনাটি হয়েছিল, আমরা সমবেত হয়েছিলাম বেলুড় মঠের ইতিহাস বা পেছনের ইতিহাস। সেই আলোচনা, এটা ধারাবাহিক আলোচনা চলছে। এটা একদিনের বা দুদিনের বা 3 দিনের অনুষ্ঠান নয়। আমি এটা অনেক ভেবে চিনতে দেখেছি, যেসব তথ্য রয়েছে অনেক কিছু যদি আমি জাস্ট হার্ডেলের মতো ক্রস করতে করতে যাই, কিছুটা জ্যাম করতে করতে যাই, তাহলে অনেক সময় সাপেক্ষ যদি সঠিক তথ্যের ভিত্তিতে আলোচনাটি করা যায়। তা আজকে আপনাদের, আমার এই দিনটি দেওয়া ছিল অনেকদিন আগে থেকেই, স্মরণ করাও হয়েছে। আমি প্রথমেই আগে আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে নিই। প্রত্যেকেই বিজয়ার বা পুজোর পরে মাতৃ আমরা আরাধনা সবে সেরেছি। মা দুর্গা, তারপরে মা লক্ষ্মী, তারপরে মা কালী, সামনে জগদ্ধাত্রী, কাল পরশু থেকে শুরু হয়ে যাবে। তারপরেই এই সম্মিলিত দেবী সত্তার আমাদের পরিচিত মুখ, যিনি দুর্গা, যিনি লক্ষ্মী, যিনি সরস্বতী, যিনি কালী, যিনি জগদ্ধাত্রী, তিনি আসবেন 11ই ডিসেম্বর। অতএব এই মাতৃ আরাধনা এবং মাতৃ সাধনার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই মাতৃ পক্ষ শুধু নয়, মাতৃ মাস বা মাতৃ, আপনি যদি ধরেন আপনারা, মাতৃ কালের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। তাই সকল মাতাদের যেমন দেবী বা মাতৃ সান্নিধ্য পাওয়ার যে আমাদের প্রয়াস, সেটি যেমন একদিক দিয়ে আমরা তৃপ্ত লাভ করেছি, তার সাথে সাথে আজকে যে সংস্থার দ্বারা আমরা এই অনুষ্ঠানে সমবেত হয়েছি, তারাও ওই মাতৃ জাতিরই একটি অংশ। আসলে আমরা সংসারে বাড়িতে এই নারীদের দ্বারাই কিন্তু পরিচালিত হই, তাদের দ্বারাই আমরা সমৃদ্ধ হই, তারাই আমাদেরকে সব দিক দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার পথটিকে, তারাই সঠিকভাবে আমাদেরকে ঠিক এগিয়ে নিয়ে যাওয়া বললে ভুল হবে। তাদের নির্দেশ মতো চললেই বোধহয় আমরা সংসারে এবং সমাজে সঠিকভাবে চলতে পারি। আমার অন্তত সেটি মনে হয়। নারীরাই পারে সবকিছু করতে। আমি নারী, তাই আমি সব পারি, একটি কথা রয়েছে। সেই নারীরাই আমাদের সামনে, সেই নারীরাই এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। তাই সেই নারী জাতির পক্ষ থেকে এই নারী জাগরণ সংস্থাটিকে আমার হৃদয়ের গভীরতম অংশ থেকে শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। এতক্ষণ ধরে বৈদিক মন্ত্র ঋদ্ধি এবং যে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলো অন্বেষা, ওদের দুজনকে প্রথমে আগে ভাগে আমি আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা দিয়ে রাখি। পরে ভুলে যাবো কিনা জানি না। আজকে সকাল থেকে আমার খুব ব্যস্ততার মধ্যে কাটছে। আপনাদের এই সীমা দেবী জানেন, আজকে এতক্ষণ পরে আমি দৌড়াতে দৌড়াতে এরকম আসছি। কলকাতাতে একটা ছট পুজোর আয়োজন চলছে, আপনারা জানেন, আগামীকাল এবং আজকে বিকেলবেলা, কালকে সকালে দুটো অধ্যায় হয় ছট পুজোতে। কলকাতা পুরো এখন বাজনা, রাস্তাঘাট, গঙ্গার ধার একদম ভীষণভাবে আলোড়িত হচ্ছে। আর আমি উত্তর কলকাতায় থাকি, আমি আসছি দক্ষিণ কলকাতা থেকে। আগামীকাল নিবেদিতার জন্মদিন, একটু আগে আপনারা বলছিলেন। নিবেদিতার জন্মদিন 28 তারিখ, আমার প্রিয়, যিনি আমার আরাধনা শুধু নয়, আমার জীবনের ব্রত বলতে পারেন, তাকে নিয়ে আমার জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে। রামকৃষ্ণ মিশনের সমস্ত সেন্টারগুলিতে যেখানে আমি কলকাতায় লেকচার দিই বা বাইরেও যাই, আমার লেখা পড়া, আমার সামনে পেছনে সমস্ত নিবেদিতাকে নিয়েই আমার প্রদীক্ষিত হয় আমার জীবনটা। এটা আমার ভালো লাগে শুধু নয়, আমার আনন্দের জায়গা। আগামীকাল নিবেদিতার জন্মদিন, কিন্তু ছট পুজো উপলক্ষে গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার ছুটি। তাই আজকে তার উদ্দেশ্যে একটি স্মরণযোগ্য অনুষ্ঠান হলো। সেটি আজকে প্রায় বেশ কয়েকজন বক্তা ছিলেন।
সবুজগলিদি, যিনি আমাদের বিশ্বভারতীর উপাচার্য ছিলেন, ডক্টর সবুজগলিদি, ডক্টর পূর্বা সেনগুপ্ত এবং আরো অনেকেই বিশিষ্ট সাধুরা কয়েকজন ছিলেন। ইষ্টাব্রতানন্দজি, সুপর্ণানন্দজি, স্বয়ং সুমেধানন্দজি, যিনি বিদেশে ছিলেন ডারবানে বহুদিন, তারা সকলেই ছিলেন। প্রায় 8 জন আমরা ওই প্যানেলে বক্তা হিসেবে বক্তব্য রাখছিলাম গোল পার্কে বিবেকানন্দ হলে। সেই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল 3টের সময়, শুরু হলো 3:10-15-তে, 10-15 কেন, 3:20-25-এ শুরু হলো, শেষ হলো 5:30টার পরে। 5:45টার পরে আমি ওখান থেকে ছাড়া পেলাম। তারপরে মেট্রো ধরে যাতে যত তাড়াতাড়ি আসা সম্ভব আমি চেষ্টা করলাম, কিন্তু শোভাবাজার মেট্রো থেকে নেমে সেই রাস, যারা ছট পুজো করতে গঙ্গার তীরে গিয়েছিল তাদের ঘরে ফেরার পালা। নিত্য সহযোগে বিভিন্ন বাজনার মধ্য দিয়ে কলকাতা পুরো একদম মেতে গেছে। সেই অবস্থায় আমি অটো তো দূরের কথা, হাঁটতে হাঁটতে শোভাবাজার মেট্রো থেকে আমার বাড়িতে এসে পৌঁছালাম, ঘেমে স্নান করে গেলাম। আমি সেই ড্রেসেতেই বসে গেলাম, সময়টা হয়ে গিয়েছিল বলে। আবার মোবাইল একটা সমস্যা রয়েছে, যেটা আমার দ্বারা ঠিক সঠিকভাবে পরিচালিত হয় না। নিজে লজ্জিত এবং হাসতে আমার একটু দ্বিধা নেই, কারণ এই যন্ত্রটার উপরে আমার খুব একটা ভরসাও নেই এবং এই যন্ত্রটাকে বেশি আমি ব্যবহারও করি না এইসব অঞ্চলে। তাই খুব একটা সুবিধে হয় না আমার পক্ষে। যারা থাকে আমার পুত্র বা আমার ভাইপো তারা দেখিয়ে দেয়, কিন্তু আজকে তারা কেউ বাড়িতে নেই। আমি মিসেসকে নিয়ে অনেক টানাপোড়েন করে আলটিমেটলি আপনাদের মুখোমুখি হতে পেরেছি। এইবার আসা যাক আমার প্রসঙ্গে। যেটি বলছিলাম, আমরা এর আগের দিনে শেষ করেছিলাম, আমি দেখছিলাম যে শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর থেকে যে সংঘবদ্ধ জীবনের একটা ভিত্তিপ্রস্তর তিনি তৈরি করে দিয়ে গেছিলেন, তার উপরে বেশ করে ত্যাগী সন্ন্যাসীরা, যারা তখনও সন্ন্যাস গ্রহণ করার এখনো সুযোগ আসেনি, এবং গৃহভক্তরা মিলেমিশে শ্রীরামকৃষ্ণদেবকে কেন্দ্র করে যে ভাবটি তৈরি করতে পেরেছেন, সেই ভাব ও প্রবাহের মধ্যে আমরা প্রবেশ করেছি মাত্র। সেখানে ওই কাশীপুর উদ্যান বাড়ি থেকে ঠাকুরের 16ই আগস্ট শরীর যাওয়ার পরে তার যে মানুষের শরীর যাওয়ার পরে যেটি হয় আমাদের হিন্দুদের সৎকার করে, তার অস্থিভস্যগুলিকে নিয়ে বিভিন্নভাবে বলরাম মন্দিরে রাখা হয় এবং সেটিকে কাঁকুড়গাছিতে সমাহিত করা হয়। সমাহিত করা কাঁকুড়গাছির ঘটনাটি 23শে আগস্ট জন্মাষ্টমীর দিনে নিত্য আবির্ভাব তিথি হিসাবে প্রতি বছর সেটি পালিত হয়ে আসছে, আমরা জানি। সেইখানে আমরা শেষ করেছিলাম আগের দিনে। তাই আমাদের এখনো অনেক পথ অতিক্রম করতে হবে যাত্রাপথ বেলুড় মঠকে যেতে। দ্বিতীয় অবস্থান যদি কাশীপুর থেকে, দ্বিতীয় অবস্থান যদি আমাদের বরানগর হয়, তৃতীয় অবস্থান অবশ্যই আলমবাজার হবে, চতুর্থ অবস্থান অবশ্যই নীলাম্বরবাবুর বাগান বাড়ি হবে, পঞ্চম এবং আমাদের অন্তিম স্থল হবে বেলুড় মঠ। সেই যাত্রার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন আমরা বরানগরে প্রবেশ করব। আমরা এর আগের দিনে যে আলোচনা করেছিলাম, যারা প্রত্যেকে রয়েছেন, আশা করি আগের দিনকে আমি আর রিউইল করতে চাইছি না, খালি এটুকু স্মরণ করছি যে সমাহিত করা কাশীপুর থেকে অস্থিগুলি নিয়ে আসা, অস্থিভস্য যেগুলি একটি পাত্রে রাখা ছিল বলরাম বসুর বাড়িতে, তাদের জগন্নাথের যে ঠাকুর ঘর সেখানে রেখে তা থেকে বেশ কিছুটা অংশ রামদত্তের অজান্তেই কাঁকুড়গাছিতে পাঠিয়ে দেওয়া হয় সমাহিত করার জন্য। তার ইচ্ছে ছিল সেটাকেই ঠাকুরের মন্দির বা ঠাকুরকে নিয়ে সেখানেই ভাবিকালের উদ্দেশ্য সফল হবে। এটি রামদত্তর বিশেষ করে পরিকল্পনা ছিল এবং অনেক সাধু তাতে সায় দিয়েছিলেন, বিশেষ করে অনেক গৃহভক্তরাই। কারণ তখনও পর্যন্ত রামকৃষ্ণ মঠ মিশনের কুল কিনারা কিছুই আমরা পাচ্ছিলাম না, না জায়গা না জমি, কিছুই ছিল না। ইন দ্য মিন টাইম যেটা হলো, বরানগরে যাওয়ার আগে বলরাম বসুর বাড়িতে দুজন, বিশেষ করে স্বামী নিরঞ্জনানন্দজি এবং প্রেমানন্দজি, ওরা চেষ্টা করে বেশ কিছুটা অংশ অস্থি রেখে দিয়েছিল একটি পাত্রে আলাদা করে। সেটা অনেকের অজান্তেই রেখে দিয়েছিল। সেটি যদি না রাখতো, অবশ্য ভাবিকালে আমরা এই যে যেটিকে আমরা বেলুড় মঠে এখন দেখি আত্মারামের কৌটা, সেটিকে আমরা পেতাম না হয়তো। এটা হয়তো ঠাকুরের ইচ্ছে দিয়ে ঘটেছিল। এইবার যে যার ঘরে ফিরে গেল। বিশেষ করে 3জনের তার জায়গা ছিল না যাওয়ার মতো, ঘর ছাড়া মানুষ, বুড়ো গোপাল
তারক দাস যিনি পরবর্তীকালে স্বামী শিবানন্দজি হবেন, এবং কালীপ্রসাদ যিনি অভেদানন্দজি, এবং লাটু মহারাজ, এই চারজনের বাড়ি ফিরে যাওয়ার মতো অবস্থা ছিল না। তারা এদিক ওদিক কাটাবার চেষ্টা করছিল, এসেছিল ঠাকুরের সাথে তারা জীবন কাটাবে বলে। ঠাকুর চলে গেল, তাদের সামনে থেকে প্রাচীরটা সরে গেল। সুরেন মিত্র সেটা জানতো। তিনটে পরিকল্পনা ছিল আমরা দেখেছি। একজন বিখ্যাত মানুষ ডক্টর শশীভূষণ ঘোষ প্রথমের দিকে যে তিনি ঠাকুরের জীবনী রচনা করেছিলেন, সেই শশীভূষণের জীবনী থেকে আমরা পাই, জীবনী শ্রীরামকৃষ্ণদেবের জীবনী থেকে তিনি যা তুলে ধরেছিলেন, সেটিতে প্রায় তিনটি দিককে তিনি সুনির্দিষ্ট করে গেছেন। সে তিনটি সুনির্দিষ্ট দিক কি কি ছিল? একটা হচ্ছে, এই যে চারজনের কথা বললাম, তারকদা, বুড়ো গোপাল, কালীপ্রসাদ বা লেটো বা লাটু মহারাজ, তাদেরকে একটা সাহারা দিতে হবে, তাদের থাকার মতো একটা ব্যবস্থা করে দিতে হবে। সেটা সুরেন মিত্তির পরিকল্পনা ছিল প্রথম। দ্বিতীয় হচ্ছে, সুরেন মিত্তির একটা স্বপ্ন, অফিস থেকে ফিরে একদিন ওটা স্বপ্নের মতো তিনি একটা ঘোরের মধ্যে একটা ঠাকুরের নির্দেশ পেলেন, যেন ঠাকুর তাকে পেছনে তাড়া করে বলছেন, আমি চলে গেলাম, সবকিছু শেষ হয়ে গেল, এরা সবাই ঘর ছেড়ে একটা নির্দিষ্ট জায়গায় আমাকে নিয়ে আনন্দ উৎসবে তোরা মেতে থাকবি, এই আমার চিন্তা ছিল। তা না করে তোরা সবাই ঘরে চলে গেল, আর আমি এলাম গেলাম, এইখানে কি শেষ হয়ে গেল? সেটা তাকে আবেশ বা স্বপ্নের মতো অফিস থেকে ফেরার পথে একদিন যখন এই খবরটা তার মনের মধ্যে বারবার অনুরণিত হচ্ছে, ঠাকুর তার মনের মধ্যে যেন প্রবেশ করে সেটি তাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তখন তার মনে হলো যে আমি যেটি ভেবেছিলাম সেটা বোধহয় সঠিক হতে চলেছে। বোধহয় ঠাকুর এই জন্যই আমাকে স্মরণ করিয়ে দিলেন। দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যে আরেকটি ঘটনা, সেটি শ্রী শ্রী মা, তিনি ঠাকুরকে প্রার্থনা করছেন দিনরাত যে তুমি এলে আর চলে গেলে, তোমার জীবন যাওয়ার পরে কি এই ভাবটার সমাধি হবে? এটা নিশ্চয়ই হতে পারে না। তাই তিনি যেটা করতে চাইলেন সেটা হচ্ছে, শশীভূষণ ঘোষের যে লেখনী, সেখানে বলা হচ্ছে মা বারবার প্রার্থনা করছেন ঠাকুরকে এদের সঙ্গবদ্ধ করার জন্য। আর নরেনকেও ঠিক একই রকম একটা স্বপ্নে ঠাকুর তাকে দর্শন দিয়ে বলেন, তোকে আমি নেতা নির্বাচন করে গেলাম, এদের সবাইকে নিয়ে একভাবে তুই তাদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করবি এবং এই ভাবটিকে সঠিকভাবে বজায় রাখবি। নরেন দত্ত কুল কিনারা পাচ্ছেন না। আমি যে বাড়িতে জন্মেছি, বাবা হারিয়ে যাওয়ার পরে, বাবার শরীর যাওয়ার পরে বাড়িরই অবস্থা করুন, ল পরীক্ষা দেবো কিনা, একটা চাকরি পাবো কিনা, প্রচুর জমি জায়গা বাড়ির সম্পত্তি যেভাবে আত্মীয়রা দখল করার চেষ্টা করছে, সেখানে আইনি পড়াটা আমার দরকার ছিল। আইনি পাশ করার পরে তাদের মোকাবিলা করতে পারতাম নিখরচায়। পয়সা দিয়ে উকিল লেখে তো আমাদের দ্বারা হবে না। তাই এই পরিকল্পনা যখন করছিলেন নরেন দত্ত, সেখানে এই ঘটনাটা, সুরেন মিত্তি স্বপ্নে দর্শন বা সুরেন মিত্তির চিন্তার মধ্যে থাকা এবং মায়ের চিন্তা, সেগুলি বাস্তবায়িত হবে কি করে? নরেন দত্ত যেন অকুল সমুদ্রে পড়ে গেলেন। কিন্তু আলটিমেটলি নরেন দত্তই তার এক বন্ধু ভবনাথ চট্টোপাধ্যায়, যিনি থাকতেন ওই বরানগর অঞ্চলে, সাতকড়ি ছিলেন, দাশরথী সান্যাল ছিলেন, সাতকড়ি লাহিড়ী আর আপনার দাশরথী সান্যাল, এরা সব বরানগর অঞ্চলে স্বামীজির বন্ধুস্থানীয়। তারা বারবার একসাথে মিট করেছেন এবং বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ব্রাহ্ম ধর্মের অধীনস্থ থেকেছেন, এবং তাদের গ্রুপটি ভারী সুন্দর ছিল। এবং স্বামীজি তথা নরেন দত্ত ওই ভবনাথকে বলল যে তুই একটা ব্যবস্থা কর কিছু, নইলে কিন্তু আমাদের সবাইকে ঘর ছাড়া অবস্থায় কোথায় আশ্রয় নেব। এই ভবনাথ চট্টোপাধ্যায় টাকির মুন্সিদের একটি ঠাকুর বাড়ি, পোড়ো বাড়ি বহুদিন ধরে বরানগর অঞ্চলে ছিল, পারামানিক ঘাট রোডে। সেইখানে সেটি দেখাশোনার দায়িত্বে ছিল ভুবনচন্দ্র দত্ত বলে একজন বিখ্যাত মানুষ। তিনি এটি দেখাশোনার দায়িত্বে ছিলেন এবং অনেকটা জায়গা, একটি দোতলা বাড়ি, তার আশেপাশে কলা বাগান, কিছু আবর্জনা স্তূপ এবং
মানকচু গাছের বাগান সহ গঙ্গার ধারে একটি জায়গা, বড় বড় থামওয়ালা বাড়ির নিশানা এখনো বহন করে চলেছে। যদি যাই দেখবো আমরা, সে থাম দুটিকে রাখা রয়েছে। যদিও বরানগর মঠ স্থাপিত হয়েছে পরবর্তীকালে। এইখানে ভুবন দত্ত যেটি জায়গাটি দেখে দিল, তার ভাড়া হচ্ছে 11 টাকা। সেই 11 টাকায় বাড়িটি ভাড়া নিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে সব ব্যবস্থা করা হলো। ইন দ্য মিন টাইম কাশীপুরের বাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে, আগস্ট মাসে ছেড়ে দেওয়া হবে। সেখানে ঠাকুর যে বিছানায় শুতেন সেই বিছানার গদিগুলো গুটিয়ে সেখানে রাখা আছে। এই ভুবন দত্ত যেদিন এই বাড়িটি পেলেন, তাড়াতাড়ি সবাই চেষ্টা করে যে কি করে সংঘবদ্ধ করে সবাইকে ডাকা যায়, যে যেখানে ছিল বাইরে বাইরে সবাইকে খবর টবর দিয়ে আনা হলো। অনেকেই আসলেন। তার মধ্যে এই বিছানার যে বান্ডিলটা কাশীপুরে তখনও গোড়াগড়ি খাচ্ছিল, সেটাকে হুটকো গোপাল নিয়ে এসে এবং নরেন দত্ত সহ সকলকে ডেকে বলরাম বসুর বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে, এদিকে মা সেই সময় চলে গেছিলেন বৃন্দাবনের দিকে, লালাবাবুর কুঞ্জে গিয়েছিলেন। বলরাম বাবুর বাড়ির লোকজনই তাকে নিয়ে গিয়েছিলেন, কারণ তারা জানতেন যে মানসিক অবস্থা মায়ের খুব একটা ভালো নয়। তাই তারা ওখানে নিয়ে গিয়ে রেখেছেন। কিন্তু মা খবর পেলেন বলরাম বসুর বাড়িতে ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র অনেক কিছু চুরি হয়ে গেছে। সেখান থেকে চিঠি লিখলেন, লিখে বললেন যা রয়েছে সেগুলিকে যেন সুসংরক্ষিত রাখা যায়। ঠাকুরের স্মৃতি ভাবিকালে অনেক মানুষের প্রয়োজনে লাগবে। অবশেষে 19 অক্টোবর 1886 খ্রিস্টাব্দ ভুবন দত্তের যে বাড়িটি তিনি দেখাশোনা করতেন, টাকি মুন্সিদের ঠাকুর বাড়ি, সেটাকে তারা অধিগ্রহণ করলেন 11 টাকা ভাড়ার বিনিময়ে। সেখানে সবাই আসলেন। শশী মহারাজ, যিনি ঠাকুরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ঠাকুরের ছবি নিয়ে বলরাম বসুর বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র যা রয়েছে, বাকি যেগুলি চুরি যায়নি, সেগুলিকে নিয়ে ওনারা সকলে হাজির হলেন ওই বরানগরে। ঠাকুরের একটি ছবি বিছানার উপরে সুসজ্জিত করে সেটিকে তারা রেখে তার সামনে ঠাকুরের চটি চুটি রাখা হলো, রেখে সেটিকে তারা পুজো করতে শুরু করলেন। এবং আমরা দেখব ঠাকুর চলে গেছেন। যোগীন মা গোলাম্মা একটি কথা প্রায় বলতেন যে মা প্রায় নোড়াটা শিলটা মাথার সামনে রেখে ঠুকে ঠুকে প্রণাম করে বলতেন, এদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দাও। ছেলেরা ভব ঘুরে ঘুরে বেড়াবে তোমার নাম করে, যারা সংসার ছাড়বার পরিকল্পনা করেছে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দাও। এবং মায়ের আরো কাহিনীতে পাই আমরা, দেখব যখন তিনি গয়াতে গেছেন, সেখানে বুদ্ধিস্ট আশ্রম দেখে, তাদের সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা দেখে তিনি বললেন আমারও তো এরকমই স্বপ্ন ছিল। ঠাকুর এলেন গেলেন চলে গেলেন, এদের মতো যদি একটা আশ্রয়, এবং তাদের যদি রাস্তায় ঘুরে ঘুরে না বেরিয়ে এরকম একটা নির্দিষ্ট আস্তানার মধ্যে তারা থাকার সুযোগ পায়, ঠাকুরকে নিয়ে তারা সাধনা করে বা নাম সংকীর্তনের মধ্যে থাকে, তাহলে ঠাকুরের ভাবটি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে এবং যারা তাকে নিয়ে জীবন কাটিয়েছে তারাও আনন্দে তাদের বাকি জীবনটা কাটাতে পারে। এখানে এই 1886 খ্রিস্টাব্দের 19 অক্টোবর যেভাবে আমরা এটি বাংলার যদি তারিখ দেখি, দেখব 1293 খ্রিস্টাব্দ 23রা কার্তিক। এই দিনে ওই বরানগরে সকলে সমবেত হয়ে নতুন বরানগরের মঠের যাত্রা শুরু হলো। এখানে অসাধারণ সব ঘটনা ঘটেছে। কালী তপস্বী, তার একটা ঘর ছিল উপরে দোতলার উপরে, সামনের ঘরটা ঠাকুরের ঘর, তার পাশে ডান দিকে তাদের খাওয়ার ঘর, বাথরুম তারপরে এইসব রয়েছে। আর বাঁ দিকের ঘরটি কালী তপস্বীর ঘর, সেখানে সে একা থাকতো, শুতো, তপস্যা করতো। অনেকেই সেখানে গিয়ে তাকে বিরক্ত করতো, সেখানে গিয়ে জপ ধ্যান করতো। তারা সাধনার একটা পীঠস্থান রূপে এই বরানগর মঠকে তখনকার দিনে ধরা যেতে পারে। এখন প্রথমের দিকে এরা লাটু, তারক, যোগিন, সুবোধ, গঙ্গাধর, গঙ্গাধর অবশ্য পরে,
এরা সকলেই দেখা যাবে হরি মহারাজ পরবর্তীকালে বেলুড় মঠে তার সন্ন্যাস হয়। বাকি সকলেরই 1887 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিরজা হোম করে তারা সন্ন্যাস গ্রহণ করেন। আগেই আপনারা শুনেছেন যে ঠাকুর কাশীপুরে থাকা অবস্থায় বুড়ো গোপালকে তার স্বপ্ন সার্থক করার জন্য এই রকম সাধুদের জন্য গেরুয়া বস্ত্র এবং জপের মালা দিয়েছিলেন, রুদ্রাক্ষের মালা দিয়ে ঠাকুর সকলকে সন্তুষ্ট করেছিলেন। সেইগুলি এবারে তারা অঙ্গে ধারণ করবেন। বিভিন্ন নাম তাদের তৈরি হলো। স্বামীজি নিজে রইলেন শরৎচন্দ্র চক্রবর্তীকে দিয়ে মন্ত্র পাঠ করে কালীপ্রসাদ, মানে যিনি পরবর্তীকালে অভেদানন্দজি হবেন, তিনি বারাণসী বিভিন্ন জায়গায় 10 নামী সম্প্রদায়ের বিভিন্ন ধারায় সন্ন্যাসীরা কিভাবে সন্ন্যাস গ্রহণ করেছেন সেই সব মন্ত্রপাঠ শিখে এসেছিলেন। সেইগুলি তিনি উচ্চারণ করে সকলকে একের পর এক তাদের জীবন উৎসর্গের সন্ন্যাস গ্রহণে ব্রতগুলি গ্রহণ করতে সহযোগিতা করলেন। স্বামীজির নাম হলো প্রথমে বিবিদিশানন্দ, অন্যান্য সব শশীর নাম হলো রামকৃষ্ণানন্দজি। যেহেতু এই রামকৃষ্ণানন্দজি নামটি নেওয়ার ইচ্ছে ছিল নরেনের। নরেন যখন দেখলেন ঠাকুরকে নিয়ে সে তার জীবন পণ করে রেখেছে, শশী তাকে ছেড়ে যাবে না, এবং পুজো অর্চনা স্বামীজি খুব বেশি সময় ধরে করা এগুলি স্বামীজি পছন্দ করতেন না। এরকম হয়েছে পুজোর খরচা বেশি যাতে খরচ না হয়, বাকি খেতে খেতে পাওয়া যাচ্ছে না, খুব দারিদ্রতা রয়েছে ওর মধ্যে। তেলা কচু পাতার সেদ্ধ এবং মান কচু পাতার উপরে একসাথে খাদ্য ভাত যেটুকু তৈরি হয়েছে ভিক্ষান্ন পেয়েছে তাকে রান্না করে একটি পাতার মধ্যে ঢেলে সকলে একসাথে খেয়েছেন চতুর্দিকে বসে। এরকম দিন গেছে। সবজি থাকে তো নুন নেই, নুন থাকে তো সবজি নেই। বিভিন্ন শাক সবজি ছিঁড়ে নিয়ে আসে। গাছ থেকে কলা পাতা কাটতে গেলে ওই উড়ে একটা চাকর ছিল ওই ঠাকুর বাড়িটার পাশে যে জায়গাটা, সেটার কলা গাছ বা মানকচু গাছ এইসবগুলো ওরা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতো। সেই কেলো নামক উড়ে চাকরটা দেখে পেলে সে আবার চিৎকার শুরু করে দিত। তার ভয়ে সন্তুষ্ট হয়ে তারা যেটুকু পেত তার উপরেই তারা কাজ সারার চেষ্টা করত। এরকম দিন গেছে। ঠাকুর ঘরে পুজো করছেন, নরেনের সাথে এমন যুদ্ধ শশী মহারাজের, চিৎকার চেঁচামেচি, প্রায় সংঘাত লেগে যেত। ঠাকুরকে নিয়ে এতক্ষণ সময় নষ্ট করা বা তাকে নিয়ে এত খরচা বাড়ানোর কিছু দরকার নেই, ঘন্টা নাড়িয়ে কিচ্ছু লাভ নেই। তিনি যে কথাটি বলেছেন তার জন্য সাধন ভজন করে কিভাবে তার জীবনের যে ব্রত, ঈশ্বর লাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেটিকে সামনে রেখে বিশেষ করে জীবকে শিবজ্ঞানের সেবা, তার ব্রত উদযাপন করতে হবে, কিভাবে সেটি সংগঠিত হয় তার চিন্তায় মগ্ন স্বামীজি। এমন হয়েছে নরেন ঠাকুর ঘরে বসে আছেন এবং ঠাকুরের পুজো নিয়ে সমালোচনা করেছেন। শশী মহারাজ তার চুলে ঝুঁটি ধরে তাকে ঠাকুর ঘর থেকে বার করে দিয়েছে। এরকম ঘটনাও রয়েছে। আমরা দেখব এরপরে বাবুরাম মহারাজ বা অন্যান্য সাধুরা সবাই ওখানে থাকে, কিন্তু সবাই বিরক্ত হচ্ছে, খাবার দাবার জুটছে না, ঠাকুরের নামে বেরিয়ে একই সমস্যা। কিছু কিছু ভিক্ষান্ন পাচ্ছিলেন, পাড়ার লোকেরা খুব একটা ভালো চোখে দেখছিল না। কেউ বলছে ইয়ং ছেলে সব, তারা ট্রাম কোম্পানিতে চাকরি পাওয়া যাচ্ছে সেসব না করে এইখানে তারা বসে সময় কাটাচ্ছে। ভোরবেলা উঠে তারা অমৃতস্ব পুত্রা সহ বিভিন্ন স্তোত্র বা শ্লোক বলতে বলতে তারা গঙ্গায় স্নান করতে যেত, স্নান করে ফিরে আসতো। সেগুলো দেখে সবাই মজা করে করে বলতো সব রাজহংসের দল প্যাক প্যাক করতে করতে গঙ্গায় স্নান করে ফিরছে। এইসব কথা সমালোচনা হতো, তাতে ভ্রুক্ষেপ করতো না, তারা ঘর থেকে বেরোতোই না। ইনফ্যাক্ট যার যা দায়িত্ব থাকতো তারা ওই মাদুকরি করে যা আনতো তাই তারা ভাগ করে খেত। কিন্তু এমন এমন দিন গেছে খুব অল্প পরিমাণ খাবার এসছে এবং অনেকেই তপস্যার মধ্যে এত মগ্ন হয়ে থেকেছে মাদুকরি করতেও যেতে পারতো না। শশী মহারাজ একা যে কাজটা করেছেন স্বামীজি পরবর্তীকালে বলেছেন, শশী টেনে হিঁড়ে জব থেকে তাদের তুলে তাদের মুখে অন্ন তুলে দিয়েছেন। এমন হয়েছে একদিন কোনো খাবারই জুটেনি, কি করবেন, সবাই তপস্যায় মগ্ন,
যে খাবারের জন্য মাদকরি করতে গেছে সে ফিরে এসেছে খালি হাতে, বস্ত্র নেই। গেরুয়া বস্ত্র একটি করে ছিল, কিন্তু সেটি যে বাইরে যাবে একটু ভালো রাখা রয়েছে, সে সেটি পরে যাবে, বাকি সকলে কৌপিন পরে থাকতো। এইরকম অবস্থায় দিন যাপন করছেন। হঠাৎ একদিন খাবারের অবস্থা এত সংকীর্ণ, সেখানে কিছু জুটছেই না। শশী মহারাজ একটি বাচ্চা ছেলে খুব আসতো, তাকে বলে তাদের বাড়ির দরজায় গিয়ে করাঘাত করলে বাড়ির কর্তারা রাগারাগি করে তাকে তাড়িয়ে দেবে হয়তো, তাই জানলা দিয়ে বাড়ির কর্ত্রী ইশারা করে তাকে ডাকলেন, অল্প কিছু চাল একটু আলু তাকে দিয়ে দিল। সেটা নিয়ে এসে শশী মহারাজ সেটাকে ফুটিয়ে একটি তালের মতো পাকালেন, কয়েকটি তাল পাকিয়ে, যজন আছে প্রত্যেকের জন্য একটি করে তাল পাকিয়ে সেগুলি ঘিয়ের মধ্যে একটু ঘি লাগিয়ে, যেটুকু ছিল ঘি হয়তো তাদের ওই রন্ধনশালাতে, সেটুকু দিয়ে, যারা প্রত্যেকেই তপস্যায়, তাদের খেয়াল নেই, খিদে নেই, খিদে এলো কি গেল, খিদের সময় কিছু পেল না, আবার তারা ধ্যানে মগ্ন, এরকম শোনা যায়। সেই অবস্থায় শশী মহারাজ এক একটি পিণ্ড, অর্থাৎ ওই রকম ওই যেটুকু রান্না করে তাল পাকিয়েছেন এক একটি পিণ্ডের মতো তৈরি করে প্রত্যেকের মুখে যখন ঢুকিয়ে দিচ্ছেন, সবাই বলছে, আহারে শশী, কোথায় পেলি এত সুন্দর অমৃত, এইটুকুতেই শেষ? শশী বললেন, যা জুটিয়েছেন ঠাকুর, আই তাই খা। এরকম হয়েছে দিনের পর দিন, ঠাকুরের পরীক্ষা নিয়েছেন তারাও, খাবার এসে জুটেওছে, এক এক দিন এরকম হয়েছে। কিন্তু সব দিন তো সমান যায় না। মাস্টারমশাই বিশেষ করে এসেছেন, গিরিশ ঘোষ এসেছেন, সুরেন মিত্তি আসা যাওয়া করেছেন, অনেকেই, বলরাম বসু এসেছেন, যার যার সামর্থ্য মাঝে মধ্যে এসে সহযোগিতা করেছেন। অনেকদিন পরে হঠাৎ বলরাম বসু একদিন দুপুরবেলা এসে দেখতে এলেন কেমন ভাবে তাদের চলছে। এসে দেখলেন কিচ্ছু খাবার নেই, খাবারের সাথে যেটুকু এসেছে এক থালায় ভাত বেড়েছে ওই পাতার মধ্যে, সবাই ওই ফ্যানে ভাতে, তার পাশে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে তারা ভাত খাচ্ছে। খুব কষ্টদায়ক অবস্থায় বলরাম বসু তাদেরকে বলেলেন, আজ থেকে প্রতিদিন 1 টাকা করে তিনি বাজারের জন্য দেবেন। তার ব্যবস্থা করে তিনি ফিরে এলেন, মনে খুব কষ্ট তার গুরু ভাইদের এই অবস্থা। বাড়িতে এসে মিসেসকে বললেন, আজ আমি আর কিছু খাবো না, শাক সেদ্ধ ছাড়া আর কিছু খাবো না। কেন জিজ্ঞাসা করে তিনি ঘটনা সব বললেন। তখন বললেন, তুমি তো ব্যবস্থা করে এসছো, রোজ 1 টাকা দেবে, তাহলে তোমার খেতে অসুবিধা কোথায়? বললো, সে দৃশ্য আমি দেখতে পাচ্ছি না, ওরা এইভাবে কষ্টে রয়েছে আর আমি বাড়িতে 5 তরকারি ভাত খাবো, সেটা আমি পারবো না। বলরাম বসু তারপর থেকে খাওয়া দাওয়া একবারে ছেড়ে দেওয়ার মতো, যেটুকু শরীর ধারণের প্রয়োজন তাই করতেন। এরকম গেছে। লাটু মহারাজ দেখেছেন, সে কাহিনী লাটু মহারাজ জীবনীতে রয়েছে। বলরাম বসু তার একটি ঘরে একটি ছোট্ট খাটিয়া, তাতে তিনি শুতেন, চৌকিটি এত ছোট তার পাটা বেরিয়ে যেত পেছনে, বিছানাও সেরকম বহর ছিল না। লাটু মহারাজ একদিন বলছেন, এত পয়সা, সুদি কারবারের পয়সা, ঠাকুরও নাকি মায়ের ভাবিকালে যাতে কষ্ট না হয় তাই জন্য ওদের সুদি কারবারে টাকা বাড়াতে রাখতেন ওদের বাড়িতে, বলরাম বসুর পরিবারে। সেই বলরাম বসু তিনি ওই রকম এত কষ্ট করছেন, যাদের সুদি কারবারে এত বিজনেস, কোঠারে এত জমিদারি, তাদের কি এসে যায়, তারা এরকম কষ্ট করে জীবনযাপন করছেন। লাটু মহারাজ তাকে বলছেন, এ কি, আপনি এরকম এত কষ্ট করে জীবনযাপন করছেন? তাতে বলরাম বসু বলেছিলেন, যে অর্থ যেটুকু রয়েছে সেটুকু সাধু সেবাই করলে পরজন্মের কাজ হবে, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। এই শরীর 1.5 ছাই বই তো আর কিছু নয়। অতএব এর জন্য খরচ করে আর লাভটা কি? যদি অর্থ থাকে সত্যিকারের, সে অর্থ দিয়ে সাধু সেবা করলে পরজন্মের কাজ হবে। সেই বলরাম বসু, মাস্টারমশাই, সুরেন মিত্তি, এইভাবে তাদের পথ দেখাতেন, অর্থ দিতেন, সাহায্য করতেন, এইভাবে তো চলছে। তখন ওই 1887 খ্রিস্টাব্দে দেখা যাবে বেলতলাতে নিচে একটা বেল গাছ ছিল, কিছু কলা গাছ ছিল, সেই বেল গাছের তলায় বিরজা হোম করে জানুয়ারি মাসের 3য় সপ্তাহে তারা সন্ন্যাস গ্রহণ করলেন। আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ হলো। গ্রহণ করার পরে তার আগে একটা ঘটনা ঘটে। এই 1886 খ্রিস্টাব্দের মধ্যেই 19 অক্টোবর থেকে তাদের বড়নগরের আশ্রম শুরু হলো, যাত্রা শুরু করলো তাদের। ঘর ছাড়ার মন্ত্র তারা নিয়েছে, কিন্তু তার থেকেও এই অক্টোবরের পরেই 19 অক্টোবর থেকে 1986 খ্রিস্টাব্দের মধ্যেই 19 অক্টোবর থেকে তাদের বড়নগরের আশ্রম শুরু হলো, যাত্রা শুরু করলো তাদের। ঘর ছাড়ার মন্ত্র তারা নিয়েছে, কিন্তু তার থেকেও এই অক্টোবরের পরেই
আমরা দেখব ডিসেম্বর মাসে প্রথমের দিকে একটি আমন্ত্রণ আসলো বাবুরাম মহারাজের গ্রামের বাড়ি থেকে। তার মা মাতঙ্গিনী দেবী একটি চিঠি পাঠালেন, তাদেরকে আমন্ত্রণ জানালেন যে এই 25শে ডিসেম্বর খ্রিস্টমাস ইভে তারা যেন সকলে তাদের গ্রামের বাড়িতে এসে আনন্দ উৎসব করে যায় এবং পিঠে পার্বণ সহ তারা আনন্দের সাথে তারা গ্রাম্য পরিবেশে নিজেরা এনজয় করতে পারবেন। তাদেরকে সকলকে আমন্ত্রণ জানালো। 9 জন গুরু ভাই স্বামীজির নেতৃত্বে হরিপাল পর্যন্ত তখন ট্রেন যেত। তারা 22শে ডিসেম্বর যাত্রা শুরু করলো 1886 খ্রিস্টাব্দে। সেখানে গিয়ে বাবুরাম মহারাজের মামা বাড়ি, ঘোষেদের বাড়ি পাশে একটু দূরেই ওর মামা বাড়ি, সেই বাড়িতে ওরা যাতায়াত করতো, খুব একটা দূর নয়। আটপুরে যদি যারা যাতায়াত করেছেন তারা দেখেছেন। সেখানে ওই শিব মন্দিরের পাশে সারা রাত্রি জেগে রোজ তারা বিভিন্নভাবে ধুনি জ্বালাতো। নিজেরা শীতের রাতে গ্রামের মানুষ শুয়ে পড়লে তারা অগ্নিমন্ত্রে দীক্ষিত হওয়ার চেষ্টা করতেন। সে অগ্নিমন্ত্র কিসের? মাতঙ্গিনী দেবী তাদের ভালো মন্দ খাওয়াতেন, পিঠে পার্বণে খাওয়া দাওয়া হচ্ছে, গান বাজনার আসর স্বামীজি মাতিয়ে রেখেছেন সকলকে। হঠাৎ 24শে ডিসেম্বর রাত্রিতে স্বামীজি বললেন, আজকে আমরা একটা সংকল্প গ্রহণ করব। তারা নরেন্দ্র সরোবর, যেটির নাম এখন, সেই পুকুরে গ্রামের থেকে একটু বাইরে স্নান করে এসে ওই মামা বাড়ির সামনে, বাবুরাম মহারাজের মামা বাড়ির সামনে শিব মন্দির, তার পাশে ধুনি বড় করে জ্বালিয়ে সেদিন তারা বহুজন হিতায় বহুজন সুখায় নিজেদের জীবনগুলিকে উৎসর্গ করলেন। সিক্ত বসনে আকাশে তারাদের সাক্ষী রেখে আকাশ বাতাস শীতের রাতে যখন ম্রিয়মান, গ্রাম বাংলার ওই আটপুর গ্রামটি যখন ঘুমিয়ে পড়েছে শীতের ছোঁয়ায়, শীতের কাঁথার মধ্যে প্রবেশ করেছে গ্রামবাসীরা নিশীথী রাতে, সকলেই যখন ঘুমিয়ে পড়েছে, গ্রামটি যখন ঘুমো ঘোরে, সেই সময় কয়েকটি দামাল ছেলে তারা স্নান সেরে এসে সিক্ত বসনে অগ্নিকুণ্ডের সামনে শপথ নিচ্ছেন, ঘর ছাড়ার মন্ত্র নিচ্ছেন। বিভিন্নভাবে তারা ঘর ছাড়ার মন্ত্র নিতে নিতে হঠাৎ কোন অবকাশে নরেন দত্ত শুরু করলেন যিশুর জীবন কাহিনী। তিনি বলতে শুরু করলেন যিশুর শিষ্যরা কিভাবে যিশুর জীবনকে বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তারা বেরিয়ে পড়েছিলেন। আমাদেরও শ্রীরামকৃষ্ণ দেবের জীবনকে সম্বল করে তার বাণীকে, তার জীবনকে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে দেব। এটি আমাদের আসল স্বপ্ন সার্থক করার প্রয়াস হবে। কিন্তু ঘূর্ণাক্ষরেও জানতেন না সেদিনে সেটি হচ্ছে যিশুর জন্ম প্রাক লগ্ন। যিশুর জীবনী বর্ণনা করতে করতে কোন অবকাশে তারা যিশুর জীবনে পৌঁছে গিয়েছিল আমরা জানি না। এই যিশুর জীবন, শ্রীরামকৃষ্ণ দেব যাকে শিশু কৃষ্ণ বলা হয়, সেই রোমারোলা বলছেন যে ইয়ঙ্গার ব্রাদার অফ জেসাস শ্রীরামকৃষ্ণ দেবকে, সেই শ্রীরামকৃষ্ণ দেবের জীবনকে তারা ওই যিশুর জীবনের মতোই বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার গ্রহণ করলেন এবং ত্যাগ ও গর্ণিতে তারা অঙ্গীকার গ্রহণ করলেন। সেই আটপুরের ঘটনা আজকে রামকৃষ্ণ মিশনের ধুনি উৎসব নামে বিখ্যাত হয়ে রয়েছে আজও। সেটি 24শে ডিসেম্বর রাত্রিতে ঘটেছে আমরা জানি। আমরা এবার দেখব সেই বরানগরে কিভাবে শশী মহারাজ জাগিয়ে রেখেছেন ঠাকুরকে। ওই রকম কষ্টের মধ্যে জীবনযাপন করছেন, খাওয়া দাওয়ার এই অবস্থা। শশী মহারাজ যে কিভাবে আশ্রমটিকে ধরে রেখেছিল, নরেন দত্ত নিজে বলেছেন, শশীর সাথে আমার যতই ঝগড়া হোক, কিন্তু ঠাকুরকে যদি কেউ ধরে রাখে সে হচ্ছে শশী। তাই রামকৃষ্ণানন্দজি নামটি তার পক্ষে উপযুক্ত ছিল। এবং শশী মহারাজ যে সবাই বেরিয়ে যাচ্ছে বিভিন্নভাবে পরিক্রমার উদ্দেশ্যে, সাধনের উদ্দেশ্যে, হিমালয় পরিক্রমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে, কিন্তু শশী যাচ্ছে না। ঠাকুরকে সে ছেড়ে কোথাও যাবে। অনেক ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, সামান্য কিছুটা গিয়ে আবার নিজে নিজেই ঠাকুরকে স্মরণ করে ফিরে এসেছেন। এমন হয়েছে চলছে না, সংসার আর চলবে না, ঠাকুর কি জ্বালায় ফেলে দিলেন আমাদেরকে। এই ভাবনায় ভেবে তিনি বরানগর অঞ্চলে, যারা বরানগরে কুঠিঘাটের লঞ্চ ধরে নদীর ওপারে বেলুর মঠে যাতায়াত করেন, তারা লক্ষ্য করে দেখবেন ওই লঞ্চ ঘাটের আগেই একটি স্কুল আছে, স্কুলটির নাম ভিক্টোরিয়া। সেই স্কুলটিতে
শশী মহারাজ ইংরেজি ক্লাস নিতে যেতেন দুপুরবেলা। বেশ কয়েক মাস ধরে সেখানে অর্থ উপার্জন করে ওই বরানগরের আশ্রমকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন। এই বরানগরের আশ্রম তথা রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় অবস্থান, সেই ইতিহাস আজকে আমরা যদি পেছনের ইতিহাসে প্রবেশ করার চেষ্টা করি, দেখব শশী মহারাজ যেন বুক দিয়ে আগলে রেখেছিলেন এই আশ্রমটিকে। অনেকেই বেরিয়ে গেছে, আমরা দেখব বেরিয়ে গেছেন মানে সাধন করতে, কেউ বা ভারত পরিক্রমায়, বিভিন্ন স্বামীজিও বেরিয়েছেন। রোজ কীর্তন হতো, পাশাপাশি মানুষেরা কীর্তন দেখে এগিয়ে আসতো। তখনকার দিনে তো আমাদের এই যে এখন সন্ধ্যা আরতি হয়, তখন তো সেই সন্ধ্যা আরতির ক্যাসেট বা সেই সন্ধ্যা আরতি যে ওই খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতমায়, এ সুর তো ছিল না, বা এই লেখাগুলিও ছিল না। স্বামীজি আমরা যদি দেখি 1898 খ্রিস্টাব্দের আলমবাজার মোড় থেকে যখন আশ্রম বা এই আমাদের মঠ তৃতীয় চতুর্থ অবস্থানে পৌঁছায়, নীলাম্বর বাবুর বাগান বাড়িতে ফেব্রুয়ারি মাস 1898 খ্রিস্টাব্দে, ওইখানে রচিত হয় স্বামীজির লেখা ওই বিখ্যাত ঠাকুরের আরতি স্তবটি। তাহলে এই 1886 সালের পর থেকে 1898 সাল, কতদিন তফাৎ? এই 12 বছর আগে তখন তো এই স্তোত্র ছিল না। তখন কি গান গাওয়া হতো? বারাণসীতে যেটি গাওয়া হতো সেই গানটি এরা শিবের স্তব করতে অভ্যস্ত। বেলগাছের তলায় বসে তারা একসাথে জয় শিব শঙ্কর, ভজ শিব শঙ্কর, এমন ভাবে সুরে সুরে বলতো। আরতি করতে করতে, নৃত্য করতে করতে শশী মহারাজ যেন পাড়াটাকে জাগিয়ে রাখতো। পাড়ার লোকেরা তাকে যতই খারাপ ভাবুক, যতই ইয়ং ছেলেদের এই ভাবে জীবনযাপনকে তারা অনুমতি না অনুমোদন না করুক, কিন্তু তারা সন্ধে আরতির সময় অনেকেই দরজার আশেপাশে ঘোরাফেরা করত এই সুরগুলি শোনার জন্য। পরবর্তীকালে অবশ্য নিরঞ্জনং নিত্যং ভক্তানুকম্পায় অভেদানন্দজির লেখা সেইটির কিছুটা অংশ ওই আরতি স্তবের মধ্যেও আলোচিত হতো, আমরা দেখেছি। ইন দ্য মিন টাইম 1800 স্বামীজির স্বপ্ন ছিল এই বরানগরের ভাঙা মঠ বা এই যে বাড়িটি, পোড়ো বাড়ি, সেখানেই কিন্তু আমাদের আদর্শ তো শেষ হতে পারে না, এটা তো এগিয়ে যাবে। গঙ্গার তীরে একটি জায়গার তো দরকার ছিল। তিনি 26শে মে একটি চিঠি লিখছেন প্রমোদাস মিত্র মহাশয়কে বারাণসীতে। তিনি স্বামীজির সাথে খুব সখ্যতা ছিল, জমিদার বাড়ির ছেলে, বিশাল জমিদার বাড়িও বারাণসীতে কাশীতে। তাকে একটি চিঠি লিখবেন 26শে মে 1890 খ্রিস্টাব্দে। ইন দ্য মিন টাইম 1890 খ্রিস্টাব্দে আমরা দেখব দুটি মানুষ যাদের দ্বারা অর্থানুকূল্যে এই বরানগর আশ্রমের পথ চলা, সেখানে যারা অর্থনৈতিক সহযোগিতা করতেন সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম ছিলেন বলরাম বসু। তিনি 13ই এপ্রিল 1890 খ্রিস্টাব্দে চলে গেলেন। তারপরে ওই বছরই 25শে মে চলে গেলেন সুরেন মিত্তি। দুটো স্তম্ভ যারা এদেরকে সহযোগিতা করতে অর্থনৈতিক দিক দিয়ে, তারাই চলে গেল। কিভাবে চলবে? স্বামীজি চিঠি লিখলেন ওই প্রমোদাস মিত্র মহাশয়কে যে, আমি দেই তুলসী তিল দেহ সমীপনু, আমি অনেক সংঘাতের মধ্য দিয়ে আপনাকে এই পত্র লিখছি। প্রভুর ইচ্ছে ছিল গঙ্গার তীরে তাকে আমরা সমাহিত করি, কোথাও একটা মন্দির করে, আস্তানা করে, তার নাম গান করে তাকে আমরা প্রতিষ্ঠিত করি। সে সুযোগ এখনো পর্যন্ত হয়ে উঠল না। যারা বা সাহায্য করেছিল, সুরেন মিত্তি 1000 টাকা দিয়ে রেখেছিল, কিন্তু আরো দেবে বলেছিল। 1000 টাকায় কলকাতার মতো জায়গাতে জায়গা কিনে সেখানে মন্দির করা, আশ্রম করা দুরূহ ব্যাপার। তার জন্য অপেক্ষা করতে হচ্ছিল। বলরাম বসু অর্থ ততখানি না হলেও অর্থ সাহায্য করতেন, তিনি চলে গেলেন, সুরেন মিত্তি চলে গেলেন। আমার পক্ষে এখন প্রভুর আশায় আশায় বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, যদি আপনি কিছু সহযোগিতা করেন। কারণ আমি দায়ভার গ্রহণ করেছি। 12টি পয়েন্টে চিঠিতে লেখা ছিল। 26শে মে 1890 খ্রিস্টাব্দে এই চিঠিটি তিনি লিখছেন। তাতে প্রমোদাস বাবুকে লিখছেন
যে আমি দায়বদ্ধ, ঠাকুরের কাছে আমি দায় ভার গ্রহণ করেছিলাম, এই সন্ন্যাসী কুলকে আমি রক্ষা করব, এই সন্ন্যাসী কুলকে আমি একসাথে রাখবো এবং তাদের দায়িত্ব আমি গ্রহণ করব। ঠাকুর এদের দায়িত্ব আমার উপরে দিয়ে গেছিলেন। আপনাদের মনে থাকবে কাশীপুরের সেই ঘটনা আমি যেগুলি বলেছিলাম। এখন এখানে একটু জানার বিষয়, 1887 সালের পরে সন্ন্যাস গ্রহণ, 1890 সালের পরে স্বামীজি এই চিঠি লিখে অর্থ সংগ্রহের জন্য বলুন, নিজের সাধনার তোড়ে বলুন, তিনি ভারত পরিক্রমায় বেরিয়ে গেছিলেন 1890। তারপর থেকে টানা যেভাবে তিনি চলে গেছেন, সেখানে দেখা যাবে স্বামী বিবেকানন্দ ফিরে এসেছিলেন। সে আলমবাজার মঠে যে কাজ শুরু হলো সেখানেও আসতে পারেননি, শেষের দিকে তিনি এসে পৌঁছেছিলেন। স্বামীজি ভারত পরিক্রমায় বেরোলেন, বিভিন্ন মানুষ, বিভিন্ন সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, আর খুঁটি আগলে একদম অভিভাবকের মতো যে এই বরানগর আশ্রমটিকে ধরে রেখেছিলেন, তার নাম শশী মহারাজ। বারবার তার নামটি ঘুরে ফিরে আসছে। এই বরানগরের আশ্রমের কথা অনেক তথ্য এখানে রয়েছে, যেসব তথ্যগুলি একটার পর একটা উদ্ঘাটন করলে আপনারা আজকে হয়তো সারা রাত্রি বসে বসে শুনবেন, কিন্তু আমাদের সময় তো থেমে থাকবে না। তাই আমরা আজকের এই আলোচনাটিকে গুটিয়ে নেব দুটি ঘটনার মাধ্যমে। একটি হচ্ছে এই বরানগর থেকে যখন ধীরে ধীরে সেখানে দুটি ঘটনা ঘটল। একটি বরানগরের আশ্রমের সামনে স্তূপাকার আবর্জনা এবং জঙ্গলের মধ্যে থেকে সাপের উৎপাত, বিভিন্নভাবে ভয়ে আতঙ্কের মধ্যে জীবনযাপন করা, তার মধ্যে নতুন বাড়ি দেখার কাজটি শুরু হয়ে গেল। স্বামীজি নেই, ওরা সকলেই ঠিক করবে কোথায় যাবে। হঠাৎ তাদের 1892 সাল পর্যন্ত, তারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠাকুরের জন্মতিথির আগে, সে বছর বোধহয় খুব সম্ভব 29শে ফেব্রুয়ারি ঠাকুরের জন্মতিথি পড়েছিল 1892 খ্রিস্টাব্দে। এই 1892 খ্রিস্টাব্দে তারা আরেকটি নতুন বাড়ির সন্ধান পেল। সেটি ওই লোচন কুমার ঘোষ, বিখ্যাত জমিদার পরিবারের মানুষ, লোচন বাবুর নামী ঘাট, 12টি শিব মন্দির সহ রয়েছে আলমবাজারের কাছে। সেই বাড়িটি তারা দেখাশোনার চেষ্টা করলেন, সেই বাড়িতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করলেন। সেটি 1892 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। এদিকে লোক সংখ্যা বাড়ছে, অনেকেই সন্ন্যাস গ্রহণ করছেন এবং বহু মানুষ উদগ্রীব হয়ে, তখনও রামকৃষ্ণ মিশনের ভাবধারা নিয়ে সঠিক সিদ্ধান্তে কেউ পৌঁছায়নি। না রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে, না রামকৃষ্ণ মঠের কোনো আনুষ্ঠানিক উদ্বোধন ঘটেছে। কয়েকটি যুবক সন্ন্যাস গ্রহণ করেছেন, কেউ তীর্থে গমন করছেন, কেউ বা কৌপিন পরে ধ্যানের মধ্যে ডুবে রয়েছেন ওই বরানগর মঠে। তাদের ইতিহাস ভাবিকালে কোন দিকে নিয়ে যাবে ভবিষ্যৎ রূপে, সেটা কিন্তু তারা কেউ নিজেরাও জানেন না। স্বামী বিবেকানন্দ ভরসা, তিনিও চলেছেন ভারত পরিক্রমায়। তিনি মাঝে মধ্যে চিঠি দিচ্ছেন, খবর নিচ্ছেন, কিন্তু সুরাহা কিছুই হয়নি। শশী মহারাজ বাকি সকলকে নিয়ে মাধুকরী করে এবং ওই স্কুলে চাকরি করে এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, বলরাম বসু বা সুরেন মিত্তির শরীর যাওয়ার পরে সেটা খুব সংকীর্ণ হয়ে পড়ল। তাদের পক্ষে ওই আশ্রম চালানো বড় কষ্টসাধ্য হলো। সে বারবার মাথা ঠুকে ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, ঠাকুর কোন জ্বালায় পৌঁছে দিলেন। এক একদিন পরীক্ষা নিয়েছেন যে আজকে কেউ কিচ্ছু করবে না, ছুবে না, কোনো মাধুকরী করবে না। তার যদি সত্যি তার নামে আমরা রাস্তায় বেরিয়ে থাকি, তার নামে যদি আমরা সংঘবদ্ধ হয়ে থাকি, তাহলে তিনি দেখা দিয়ে আমাদেরকে কষ্ট থেকে মুক্ত রাখবেন। আমরা আর পাচ্ছি না খিদের জ্বালায়, বাড়ি ঘরদোর ছেড়ে সমস্ত কিছু ত্যাগ করে এসেছি। এখানে এসে তার নাম গুণগান করতে করতে, আমরা সাধন করতে করতে সময় ব্যয় করছি। ক্ষুধার সময় ক্ষুধা পেলেও ক্ষুধান্ন না পেয়ে আমরা কি করব খুঁজে পাচ্ছি না। তখন যদি তিনি না আগিয়ে আসেন, আমরা কার ভরসায় আমরা জীবনকে আগিয়ে নিয়ে যাব? এরকম হয়েছে, সারাদিন দরজা বন্ধ করে দিয়ে তারা ধ্যানস্থ থেকেছেন। কাউকে বলেছে উঁকি মেরে দেখো তো, কেউ খাবার নিয়ে আসলে তবেই দরজা খুলবে, না হলে দরজা খুলবে না। কেউ খাবার সহ এসে পৌঁছেছে,
সে খাবার তারা ভাগ করে খেয়েছে আনন্দের সাথে। ঠাকুরের পরীক্ষা নেওয়া তাদের শেষ হয়েছে। বারবার তারা পরীক্ষা নিয়েছেন, নরেন দত্ত যেভাবে শ্রীরামকৃষ্ণ দেবের পরীক্ষা নিয়েছেন, সে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন, ঠাকুরকে উত্তীর্ণ করেছেন, এবং ঠাকুর সেই পরীক্ষা দিয়ে তাদের এই তিতিক্ষা, তাদের এই কষ্ট, সেটিকে এমন ভাবে তাদেরকে এগিয়ে নিয়ে গেছেন যাতে সর্বসুখ দিয়ে নয়। আজকে রামকৃষ্ণ মঠ মিশনের যে ধারাটি আমরা লক্ষ্য করি, যে অবস্থাটি লক্ষ্য করি, যে স্বাচ্ছন্দ্যটা লক্ষ্য করি, এই বরানগরের ইতিহাসে যদি আমরা পিছনে তাকাই, এটাকে লোকে হয় আরব্য রজনীর গল্পের কাহিনীর মতো বলবে, অথবা বলবে এগুলি কোনো ঐতিহাসিক ব্যাখ্যা আছে কিনা আমরা জানি না। কিন্তু যারা এ নিয়ে চর্চা করি, যারা এ নিয়ে আলোচনা করি, বেলুড় মঠের সুসজ্জিত, পৃথিবী বিখ্যাত এই স্থাপত্য শিল্পের দিকে যখন তাকিয়ে থাকি, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা যখন রামকৃষ্ণ মিশন আসছে, রামকৃষ্ণ মিশনে গিয়ে তাদের ইচ্ছা পূরণ করার জন্য সেখানে ঘন্টার পর ঘন্টা জপ ধ্যান করে, তখন তাদের যদি পেছনের ইতিহাসের দিকে তাকাবার চেষ্টা করে, তখন রামকৃষ্ণ মিশনের ইতিহাসে ওই কিচ্ছতা কয়েকজন সন্ন্যাসী যেভাবে তাদেরকে এগিয়ে নিয়ে গেছিল, সেই কিচ্ছতার ফলশ্রুতি স্বরূপ আজকে রামকৃষ্ণ মঠ মিশনের বর্তমান অবস্থা। আমরা বেলুড় মঠের দিকে যাত্রা শুরু করেছি, ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে বরানগরের মধ্যেই সময় বলছে আমাকে থামতে হবে। আগামী দিনে আমরা আলমবাজারে পৌঁছাবো। এরপরে সময় মতো আমি আবার একটি ডেট দেবো, তখন আলমবাজারে বা নীলাম্বর বাবুর বাগান বাড়ির দিকে এগোবো। আস্তে আস্তে এইভাবেই আমরা ঠিক পৌঁছে যাব বেলুড় মঠ নির্দিষ্ট ঠিকানাতে। আশা করি আপনারা সকলেই এই অনুষ্ঠানে সমান উপভোগ করছেন, যেভাবে আমি উপভোগ করছি। এই আলোচনাটি করার আগে, আজকে যেহেতু নিবেদিতা নিয়ে আলোচনা ছিল, তাই আমার এই নিবেদিতার কথা দিয়ে শেষ করব। নিবেদিতা এই ভাবধারাটিকে বলতে গিয়ে তিনি একটি জায়গায় বলছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দের এই ভাব ও আন্দোলন বা ভাব ও প্রবাহ বিশ্বের মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, সর্বকালের জন্য, সর্বযুগের জন্য একক স্থানে থাকবে। এর ইতিহাস মানুষকে বারবার আকর্ষণ করবে। আমরা সেই ইতিহাসে ছিলাম। সকলে আমার শ্রদ্ধা, নমস্কার জানবেন। আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। ওং অসতৌ মা সদ্গময়, তমসৌ মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তিহি। হরি ওম তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় লেখক ও গবেষক মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি বিবেক গীতি। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢল ঢল কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। প্রেম ঢল ঢল কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। ত্যাগ তিতিক্ষা তপস্যা
চঞ্চল চিত্ত নিরমল শান্ত, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহ বন্ধ, কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহ বন্ধ, ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ, দেহি দেহি চরণার বৃন্দ, ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ, দেহি দেহি চরণার বিন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দুনিভানন সুন্দর লোচন, ইন্দুনিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।